আসসালামু আলাইকুম সবাইকে। এই কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের সাথে কারা কারা কানেক্টেড আছেন, মানে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে থেকে শুরু হলো, ধরেন আমরা আপনাদের সাথে টপিক বেস গণিতের আলোচনা করব। এবং অনেকটা এই ক্লাসটাও যদি আপনি করেন তাহলে আপনার অনেকটা পেইড ব্যাচের যে ধরনের একটা ফ্লেভার থাকে সেটা ইনশাল্লাহ পাবেন। আশা করি এই ক্লাসগুলো করার পর আপনি জাস্ট বিগত সালের কোশ্চেন গুলো যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আর আপনার আসলে কোথাও গিয়ে এনরোলড হওয়ার খুব বেশি একটা প্রয়োজন নেই। তো তাই সবাইকে বলছি ক্লাসটা একটু খাতা কলম নিয়ে নোট ডাউন করে করার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো কারা কারা কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানেন, তাহলে আমরা ক্লাসটা একটু শুরু করে দিতে পারি। এবং আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা জানার পর আমরা আসলে খুব দ্রুতই ক্লাসটা শুরু করে দেবো। কে কোথা থেকে আছেন আমাদের সাথে? আজকে আমাদের টপিক হচ্ছে ভগ্নাংশ। তো ভগ্নাংশের কিছু রুলের ম্যাথ দেখবো, র্যান্ডমলি না দেখে আমরা সিকোয়েন্স অনুযায়ী কিছু রুল দেখবো এবং ভগ্নাংশের কিছু বেসিক আলোচনাও থাকবে। যে ভগ্নাংশের ক্লাসটা করার পর আপনার আর ভগ্নাংশের টপিক নিয়ে খুব বেশি একটা প্রবলেম ফেস করতে হবে না। তাহলে আসেন আমরা শুরু করে দেই। প্রথমে একটু বেসিক আলোচনায় আসি, আসলে ভগ্নাংশ কত প্রকার। আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, তারপর অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো মজার ব্যাপার হচ্ছে এই প্রকৃত ভগ্নাংশেরই আলটিমেট ক্যালকুলেশনটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তাহলে প্রকৃত ভগ্নাংশ বিষয়টা কেমন? যে ভগ্নাংশের হর এর চাইতে লব ছোট থাকে, দ্যাট মিন্স, সহজ করে যদি বলি, যে ভগ্নাংশের লব ছোট সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আরো সহজ করে যদি বলি, যে ভগ্নাংশের ফলাফল একের কম, মানে পূর্ণ সংখ্যায় ওয়ানের কম, যে ভগ্নাংশের ফলাফলটা অলওয়েজ কি থাকবে, ওয়ানের কম থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার আসেন তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, আমরা সবাই জানি, যে ভগ্নাংশের লব বড় হরের চাইতে, সেটাকেই কি বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ। আর একটু সহজভাবে যদি মনে রাখতে চান, অপ্রকৃত ভগ্নাংশের ফলাফল অলওয়েজ ওয়ানের চাইতে বড় থাকবে। অপ্রকৃত ভগ্নাংশের ফলাফল অলওয়েজ ওয়ানের চাইতে কি থাকবে, বড় থাকবে। এবার আরেকটা বিষয়, তাহলে মিশ্র ভগ্নাংশটা কি? আসলে অপ্রকৃত ভগ্নাংশের আলটিমেট ক্যালকুলেশনটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সেটা কেমন? ধরেন আমরা এই 3/2 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? তাহলে যেটা পাবো সেটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ। চলেন আমরা একটু করে দেখাই। ধরেন এখানে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 কে 2, আমার ভাগশেষ থাকতেছে কত, 1। তাহলে খেয়াল করে দেখেন, এটাকে 3/2 কে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যায়, ভাগফল কত পাইছি, 1। তার মানে পূর্ণ সংখ্যায় আমরা কি লিখবো, 1। তার মানে 1 পূর্ণ, নিচে যেটা হর ছিল 2 সেই থাকবে, এবং উপরে ভাগশেষ কত পেয়েছিলাম, 1। তাহলে সেই 1 হবে লবে। এখন দেখেন 3/2 কে আমরা লিখতে পারি 1 পূর্ণ 1/2। তার মানে এটা কি আসলে আমরা বলছি হচ্ছে কি, মিশ্র ভগ্নাংশ। মজার ব্যাপার হচ্ছে আসলে মিশ্র ভগ্নাংশটাও কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, যেটাকে আমরা আলাদা করে বলি মিশ্র ভগ্নাংশ। যাই হোক, এবার ভগ্নাংশের আরো কিছু বিষয় আমাদের জানা দরকার। সেটা কেমন, চলুন একটু দেখি। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লব এবং হর উভয়কে, ধরেন আমরা একটা ভগ্নাংশের কথা চিন্তা করি। সাপোজ আমি যদি বলি a/b, a/b এটা একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের লব এর সাথে যত গুণ করবেন, হরের সাথেও ঠিক ততই গুণ করতে হবে। আদারওয়াইজ কিন্তু ফ্র্যাকশন বা ভগ্নাংশের ভ্যালুটা অপরিবর্তনীয়, পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যদি এই ভগ্নাংশের লবের সাথে এক্স গুণ করি, অফকোর্স আমার হরের সাথেও এক্সই গুণ করতে হবে। আদার্স, আর যদি এটা না করে থাকেন তাহলে আপনার ওই ভগ্নাংশের ভ্যালুটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা একটা জিনিস মাথায় রাখবো,
ভগ্নাংশের হরকে যা দিয়ে গুণ করি, লবকেও তাই দিয়ে গুণ করতে হবে। এক্সাম্পল হিসাবে যদি আমরা একটু বলি, ধরেন আমি এখানে 2/3 লিখলাম। এখন আমি উপরে যদি 5 দিয়ে গুণ করি, লবকে যদি 5 দিয়ে গুণ করি, মাস্ট বি হরকেও 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এইবার আসেন আরেকটা বিষয়। যদি ধরেন এখানে এক্স ওয়াই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের আমি যদি হরকে ভাগ করি এ ধারা, আমার লবকেও এ ধারায় ভাগ করতে হবে। তার মানে আমি একটা ভগ্নাংশের লব অথবা হরে যা দিয়েই ভাগ করি না কেন, আমার এই কাজটা উভয়কেই করতে হবে, লব হর উভয়কেই করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা যদি একটু দেখি, ধরেন আমি এখানে বললাম যে 5/2, এই ফ্র্যাকশন এর সাথে যদি আমরা ধরেন এখানে হরের সাথে আমরা যদি ভাগ করি 2 দ্বারা, তাহলে লবকেও আমার 2 দ্বারা ভাগ করতে হবে। তো যেটা বোঝাইতে চাচ্ছি, একই কাজ লব ও হরে করতে হয় ফ্র্যাকশনের ক্ষেত্রে। এবার আরেকটা বিষয় দেখেন, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশ, যেমন আমি যদি এখানে 2/3 বলি, তাহলে তার সমতুল্য ভগ্নাংশ কিন্তু এইটা হইতে পারে যে 4/6। কেন? কারণ ওই লব ও হরকে কি করেছি, একই সংখ্যা দিয়ে গুণ করে যেটা পেয়েছি সেটাই হচ্ছে ওই পূর্বের ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। কারণ এইটাকে ক্যালকুলেশন করলে, 2 দিয়ে ভাগ করে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে 2 × 2 = 4, 3 × 2 = 6। দেখেন এই ভগ্নাংশটাকেই আলটিমেটলি পাবেন। তার মানে ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ যাই করেন না কেন, সেটা মূল ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশই হয়ে থাকে। কেমন? এবার আসেন আপনাদের সাথে, আসসালামু আলাইকুম আফরিন। ওকে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে অনেকে জয়েন করেছেন, আমি হয়তো আপনাদের পুরো বেসিক জিনিসগুলো আলোচনা করতে গিয়ে অনেকে কমেন্টস পড়তে পারছি না। আমাদের সাথে আছেন অনেকে, আমরা একটু দেখে নিই। নুসরাত আছেন, হাসিব আছেন, ওকে, সুমাইয়া আছেন আমাদের সাথে, ওয়াহিদুল্লাহ আছেন, সালেহ, ওয়াহিদুল্লাহ সালেহ আমাদের সাথে আছেন হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা একটু আলোচনায় আসি। অনেকে আমাদেরকে কমেন্টস করছেন, কাদের কেমন লাগছে বেসিক আলোচনাগুলো আমাকে একটু সেটা কমেন্টসে জানিয়ে দেন। আমি একটা সার্টেন টাইম পর আসলে সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কে কোথা থেকে আছেন একটু কমেন্টসে লিখেন, কে কোথা থেকে দেখছেন। এবার আমি জানি যে বিষয়গুলো আলোচনা আপনাদের সাথে করছি, এগুলো অনেকেরই জানা বিষয়। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম অ্যামেচার যারা, তাদেরকে ধরে কাজ করা। আপনারা যারা জানেন তাদের একটু ধৈর্য ধরে এই জাস্ট একটু রিকল করা, আর কিছু না। তো যারা অনেকদিন যাবত এই ধরনের আলোচনার বাহিরে আছেন, তাদের জন্য এই বিষয়গুলো দরকার, এবং যারা একদম জব মার্কেটে নতুন ঢুকছেন তাদের জন্য এই বিষয়গুলো খুবই জরুরি। যেমন ভগ্নাংশের যুগ, ঠিক আছে, অনেকে হয়তো বলতে পারেন এইসব আমাদের কি দরকার। দরকার নেই, যাদের দরকার আমি তাদের জন্য বলছি। ধরেন আমি এখানে বললাম 2/3 প্লাস, এখানে যদি আমরা বলি যে 5/, ধরেন এখানে 4 বললাম, তাহলে এই দুইটা ভগ্নাংশ আমরা যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের প্রথম কাজই হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু নিতে হয়। তাহলে 3 এবং 4 এর লসাগু কি হবে, লসাগু হবে, দেখেন 3 এবং 4-এর মধ্যে বড় সংখ্যা কত, 4, তাহলে লসাগু হইলে 4 হবে অথবা 4-এর গুণিতক হবে। দেখেন 4 তো হচ্ছে, 4 দিয়ে 4-কে ভাগ যায়, কিন্তু 3 তো যাচ্ছে না, সুতরাং 4 না। তাহলে 4-এর গুণিতক 4 × 2 = 8, 8-কে 4 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, তাও লসাগু না। 3 × 4 = কত, 12, ইয়েস। 12 4 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তার মানে 3 এবং 4-এর লসাগু হচ্ছে এখানে কত, 12। এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে এই যে লসাগু আছে 12, এই 12-কে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আমাদের 3, এই 3 দিয়ে যদি 12-কে ভাগ করি তাহলে পাবো কত, 4। ওই 4 প্রথম ভগ্নাংশের লবের সাথে গুণ করে লিখবো। তার মানে 2 × 4 আমরা এখানে লিখলাম। কেমন? এবার আসেন প্লাস, এই হচ্ছে সেই প্লাস সাইন। তারপর আমরা কি করব, এই লসাগু 12-কে দ্বিতীয় ভগ্নাংশের হর 4 দ্বারা আমরা কি করব, ভাগ করব। 3 × 4 = কত, 12। 3 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের যে লব 5, তাকে আমরা কি করব, গুণ করব। তার মানে 5 × 3, ইয়েস। এটা করলে আমাদের ভগ্নাংশের যোগটা হয়ে গেল। দেখেন আমি একদম অ্যামেচার যারা, তাদের জন্য এটা দেখাচ্ছি। জাস্ট এই বেসিক আলোচনাটুকু একটু দেখেন, তারপরে আমরা ম্যাথে চলে যাব। তাহলে এখানে 4 × 2 = কত হচ্ছে, 8, আর 3 × 5 = কত হচ্ছে, 15। এখন এটা যোগ করে দিলে আমাদের ওই দুইটা ফ্র্যাকশনের কি চলে আসে, যোগফল চলে আসে। কেমন? তাহলে 15 আর 8 আমরা যদি যোগ করি, তাহলে এখানে যেটা হবে 5, 20, 23। তাহলে এটি হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগের যে বিষয়টা। বিয়োগের বিষয়টাও তাই। আপনি কি করবেন, লসাগুর
এই ভগ্নাংশগুলোর হরের লসাগু নেবেন, লসাগু নিয়ে বাকি জাস্ট যেটা করতে হয় সেটা করতে হবে, জাস্ট প্লাসের জায়গায় কি থাকবে, মাইনাস সাইন। এবার গুণের বিষয়টা একটু আসেন। ধরেন আমরা যদি এখানে 3/7 × 1/5 এদেরকে যদি গুণ করি তাহলে কি করব? ওই যোগ যেভাবে করছি সেভাবে করব? না, গুণের ক্ষেত্রে মাথায় রাখবেন, লব লব গুণ করব, হর হর গুণ করব। ঠিক আছে, লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? আমরা এখানে 3 দিয়ে 1 কে গুণ করলে পাচ্ছে হচ্ছে 3, 7 দিয়ে 5 কে গুণ করলে 5 7 কত, 35। ইয়েস, এটাকে আলটিমেটলি আবার আমরা বলতে পারি যে এই 3/7 × 1/4 এর গুণফল হচ্ছে 3/35। তার মানে আমরা গুণের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবো। এবার আসেন আরেকটা বিষয়, যদি আমরা এরকম করে ভাগ দেখাই, ধরেন এখানে আছে 3/5 ভাগ, তারপরে আছে হচ্ছে আমাদের এখানে 15/21। তাহলে আমরা এই ভাগটা কিভাবে করব? তো ভাগের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবো, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এইখানে আমাদের প্রথম যে ফ্র্যাকশনটা আছে বাম পাশের, এটা ঠিকই থাকবে, 3/5, এটাকে আমরা ঠিক রাখবো। তারপরে এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে আমরা ভাগ এর বিপরীত সাইন কি, গুণ, গুণ সাইন দিয়ে দেব। এবং পাশাপাশি পরের ফ্র্যাকশনের লবকে হর, হরকে লব উল্টিয়ে দিব। তার মানে তারপরে 21 যেটা আছে হর, এটা হয়ে যাবে এইবার লব, মানে এইটা হর লব চেঞ্জ হয়ে যাবে, আর 15 হয়ে যাবে এখানে হর। এইবার আমরা কাটাকাটি করে আলটিমেটলি লেখার চেষ্টা করব, যদি কাটাকাটি যায়। আদারওয়াইজ যদি কাটাকাটি না যায়, লব লব গুণ করব, হর হর গুণ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কাটাকাটি যাচ্ছে উপরে নিচে। আমরা এই 3 দিয়া কাকে কাটতে পারবো? 3 দিয়া 15-কে কাটতে পারবো। কত হবে? 5, 3 × 5 = 15। আর কি কাটাকাটি যাবে? না। তাহলে এবার গুণ করে দেই, লব লব হর হর গুণ করি। এখানে ছিল 1, 1 দিয়ে 21-কে গুণ করলে এখানে কত হবে? 21 হবে। আর এই 3 দিয়া, এই 5 দিয়ে 5-কে গুণ করলে কত হবে? 25 হবে। ইয়েস, আলটিমেটলি আমাদের ফ্র্যাকশনটা দাঁড়াবে হচ্ছে 21/25। ওকে, দেখেন, আমরা কিন্তু আপনাদের সাথে মোটামুটি যতদূর বেসিক দরকার, মানে এই যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো, যারা একদম অ্যামেচার তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, তাদেরকে একটু রিকল করে দেওয়া। সুমি, ইয়েস, 21/25, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, থ্যাংক ইউ। এবার আসেন আমরা কিছু ম্যাথ নিয়ে কথা বলবো, তারপরে আপনাদের সাথে আরো বিষয় যেগুলো আছে এইগুলো ম্যাথের সাপেক্ষে আমরা আলোচনা করার চেষ্টা করব। মিনিমাম যতটুকু দরকার আমরা ততটুকু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। এবার আমরা খুবই মজার কিছু কোয়েশ্চেন দেখবো, যে কোয়েশ্চেন গুলো বারবারই পরীক্ষায় থাকে, এবং আপনারা যদি এই ক্লাসটা একটু করেন তাহলে আপনার ফ্র্যাকশন রিলেটেড কোনো সমস্যা ইনশাল্লাহ আপনারা ফেস করবেন না। তো আসেন আমরা প্রথমে দেখি কি বলছে। 0.15 এর ভগ্নাংশের প্রকাশিত রূপ কোনটি হবে? তার মানে 0.15 কে আমরা ভগ্নাংশে প্রকাশ করব, 0.15। তাহলে দেখেন, এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে খেয়াল করেন, এখানে দশমিকের পরে কয় গড়? 1 গড়, 2 গড়। তাহলে আমরা যে কাজটা করব, সহজ পদ্ধতিতে ভাগ বলে এগুলাকে, এই দশমিক সাইনের জন্য আমরা নিচে, দশমিক সাইনের জন্য নিচে এখানে একটা 1 দিব। 1 দিয়ে দশমিকের পরে কয় গড়? 1 গড়, 2 গড়। তাই একের পরে দুইটি শূন্য দিব। ফাইন। এবার উপরে দশমিক এবং শূন্য এগুলো সব বাদ দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? 15, সেই 15টা উপরে লিখে দিব। এস, এটাই প্রকাশ হয়ে গেল কি, ভগ্নাংশে। এবার একটু দেখবো কাটাকাটি যায় কিনা। যদি যায় তাহলে সেটা একটু কাটার চেষ্টা করবো, মানে ভাগ করার চেষ্টা করব আর কি। তাহলে দেখেন, 15 এবং 100 উভয়কে 5 দিয়ে ভাগ করতে পারেন। তাহলে 5 দিয়ে ভাগ করলে এখানে 3 × 5 = 15, 5 দিয়ে ভাগ করলে এখানে আমাদের কত থাকে? আমাদের এখানে থাকে হচ্ছে 5 × 20 = 100। তার মানে আমরা কি বলতে পারি আলটিমেটলি? 3/20। ইয়েস, 0.15 এর ফ্র্যাকশনের রূপটা হচ্ছে কি, 3/20। রাইট। আমরা একটু দেখতে চাই, অনেকেই আফরিন বলেছেন, রাইট, নাইস বলেছেন, ওকে, থ্যাংক ইউ। 3/20 বলেছেন, রাইট। আসেন, সবাইকে ধন্যবাদ, সবাই আনসার করতে পারছেন। আমরা যারা যারা আনসার করতে পারবো তারা কিন্তু আনসার করে ফেলবো। খুবই খুবই মজার কিছু কোশ্চেন আমরা এখানে নিয়ে আসছি, যে কোশ্চেনগুলো আপনি পরীক্ষার হলে রিপিট পাবেন। যারা আমার ক্লাস করে মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে আমি যে কিছু ক্লাস টাস বা ভিডিও দিয়ে থাকি, এগুলা থেকে কিন্তু হুবহু কমন আসে, যার আহ ফলাফল অনেকেই 47-এ পেয়েছেন। এবার আসেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
দেখেন বাজারে তো অনেক ম্যাথ আছে, আছে না? তো বলতেই পারেন এটা তো বইয়ে আছে। ভাই ওই মুহূর্তে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন যদি আপনার কাছে দেওয়া হয় আর ওইটাই যদি চলে আসে, তাহলে তো বুঝতেই পারছেন এগুলো একটু রিসার্চের বিষয়। মানে এখানে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, এই কোশ্চেন গুলো সব সময় পরীক্ষায় থাকবে। সামনে এনটিআরসি প্রাইমারি পরীক্ষায় মাস্ট বি একটা কোশ্চেন পাবেন এখান থেকে, বড় ছোট ভগ্নাংশের। তো এই ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করার একদম বেসিক ওয়ে যেটা, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আপনারা ক্লাস 7, 8-এ এইগুলা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে এটা বড় ছোট আইডেন্টিফাই করার মতো সময় আপনার পরীক্ষার হলে কোনোভাবেই পাবেন না। তাহলে আর পরীক্ষায় টিকতে হবে না, কেমন? তাহলে আসেন রুলটা কি। আমরা একটু ফ্র্যাকশন গুলো এইভাবে লিখি। এখানে 2/5, তারপরে আসি 3/10, তারপরে ফ্র্যাকশনটা 4/15, তারপরে ফ্র্যাকশনটা 7/20। কেমন? আমি একটু ইংলিশ বলে ফেলছি, আপনি কিছু মনে করেন না। এইবার এদেরকে আমরা সবচেয়ে ছোট ফ্র্যাকশন কোনটা সেটা নির্ণয় করতে বলছে। যেভাবে করব সেটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন রুল। ক্রস মাল্টিপ্লিকেশন রুল, আড়াআড়ি গুণ করে। তাহলে প্রথম দুইটা ভগ্নাংশ আমরা একটু জাস্ট করার চেষ্টা করব। এই দুইটার মধ্যে আমাদের সবচেয়ে বড় জানতে চাইছে, তাই না? বড়, তাহলে এই দুইটার মধ্যে কোন ভগ্নাংশটা বড় আমরা কিভাবে আইডেন্টিফাই করব? তাহলে আপনারা যে কাজটা করবেন, এই আড়াআড়ি গুণ করবেন। 2 দিয়া 10কে গুণ করেন, কত পাইছেন? 20। এই 20 আপনারা এই প্রথম ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে এটা মনে করবেন। তাহলে এইবার 2/5 না বলে বলবেন 20। তারপরে কাজ কি? নিচে নেমে গিয়ে এই প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব 3 একে গুণ করেন। 5 আর 3 গুণ করলে কত হবে? 15। এখন এই 15 আপনি মনে করেন এই 3/10 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইবার 2/5 আর 3/10 এর দিকে তাকায়েন না, এবার তাকান 20 এবং 15 এর মধ্যে। আপনি বলেন তো বড়কে, আপনি নিঃসন্দেহে বলবেন কি 20 বড়। যদি 20 বড় হয়, তাহলে 3/10 এবং 2/5 এর মধ্যে আপাতত ভগ্নাংশ বড় হচ্ছে 2/5, এই দুইটার মধ্যে। তার মানে এখানে 3/2 ক্রস পাথ। এইবার এই 2/5 এর সাথে পরের ভগ্নাংশটা কম্পেয়ার করব। তাহলে পরের ভগ্নাংশটা আমরা একটু কম্পেয়ার করি। কি লিখবো? এখানে 2/5 লিখছি, আর ওইখান থেকে পরের ভগ্নাংশটা নিয়ে আসি কি 4/15। এইবার আমরা একই কাজ করব, কি ক্রস মাল্টিপ্লিকেশন। আসেন আমরা 2 দ্বারা 15কে গুণ করি, কত আসবে? 15 দুগুণে 30। 30 আমরা এখানে লিখবো। এবং এই 30 এই 2/5 এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে আপাতত। তারপরে আবার নিচে নেমে যাই, 5 দ্বারা 20, 4কে গুণ করি, 4×5 কত হবে? 20। এই 20 এই 4/15 কে রিপ্রেজেন্ট করছে। এইবার বলেন, এইবার 2/5 আর 4/15 এর দিকে তাকায়েন না, আপনি তাকান 30 এবং 20-এর মধ্যে কে বড়। নিঃসন্দেহে বলবেন যে এখানে কে 30 বড়। তার মানে এইবারও এই 2/5ই জয়যুক্ত, মানে সে বড়। ছোট কে? 4/15। তাহলে আরো তো একটা রয়ে গেছে, কি এই 7/20-র সাথে এখন আমার কম্পেয়ার করতে হবে কাকে দ্বারা? এই 2/5 কে দ্বারা। তাহলে আলটিমেটলি এইবার যেটা পাবো সেটাই আমাদের আনসার। এবার আবারও লিখি, কি লিখবো এখানে? 2/5, 2/5 এর সাথে আমরা 7/20-র কম্পেয়ার করে দেখি কে বড় কে ছোট। একই কাজ করি, আগের মতো আড়াআড়ি গুণ করি। কি করব? এই 2 দ্বারা এই 20-কে গুণ করব, কত পাচ্ছি? 40। এই 40 এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে। এই 5 দ্বারা এই 7কে, 5 সাথে কত? 35। 35 এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে, কোনটাকে? 7/20। এইবার 35-40-এর মধ্যে কে বড়? 40 বড়। ইয়েস, আমরা শুরু থেকে দেখতে দেখতে পাচ্ছি 2/5 সে তার ক্ষমতা ধরে রেখেছে। তার মানে এই পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এই 4টা ফ্র্যাকশনের মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাকশন হচ্ছে 2/5। দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে কি অপশন ক। দেখেন আমাদের, ইয়েস অপশন ক, আফরিন মাহমুদ অপশন ক, সুমি, তারপরে আরো আনসার করেছেন কাউসার অপশন ক, ওয়াও, রিতা আক্তার, অনেকে, হাসি মধু, নমস্কার, নমস্কার। ওকে, আমি অনেকের কমেন্ট স্কিপ করে যাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। এন্ড অফ দ্য পিরিয়ড আমি আপনাদের কমেন্টস পড়বো ইনশাল্লাহ। এখন দেখেন, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন, এইটা ধারা বড় ছোট যে কোনোটাই চাক আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এখন কারো কারো মনে প্রশ্ন হতে পারে যে ভাই এটা বিষয়টা কি, কেন এইভাবে কাজ করতে হয়? দেখেন আমি একটু দুইটা জিনিস আপনাকে দেখাই। দেখেন, যদি এখানে আমি বললাম যে 1/5, আবার আমি একটু এভাবে বলি, চিত্র দিয়ে বলি। ধরেন এটা হচ্ছে একটা অ্যাপলস। হ্যাঁ, এই অ্যাপলকে আমরা 2 ভাগে ভাগ করলাম।
সেম আরেকটা অ্যাপল, ধরেন এই সেম আরেকটা অ্যাপল, তাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, কেমন? এই দুই ভাগ থেকে একটা ভাগ আপনাকে দিলাম, তাহলে তার গাণিতিক ব্যাখ্যাটা বা গাণিতিক প্রেজেন্টেশনটা কি হবে? আমি এই দুই ভাগ থেকে এক ভাগ আপনাকে দিলাম, তাহলে তার ম্যাথমেটিক্যাল ভাষাটা কি হবে? দুইয়ের এক, এটা হবে না? 1/2 অথবা দুইয়ের এক অংশ। আবার এইখান থেকে যদি আপনাকে এক অংশ দেওয়া হয়, তার ম্যাথমেটিক্যাল ভাষাটা কেমন হওয়া উচিত? তিনের এক অংশ, দ্যাট মিনস 1/3। ইয়েস। এবার যদি বলা হয় এই দুইটা স্লাইস থেকে কোন স্লাইসটা আপনাকে দিলে আপনি নিবেন, আপনি বোকা না হলে বলবেন নিশ্চয়ই এটা নিব। কেন নিব? কারণ এটার স্লাইসের ভলিউমটা বড়, তাই নিব। ইয়েস। তাহলে আপনি বুঝে বুঝে গেছেন যে এই ফ্র্যাকশনটা নিশ্চয়ই, এই যে 1/2, এই ফ্র্যাকশনটা অফকোর্স বড়। কার থেকে বড়? 1/3 এর থেকে বড়। এবার বলতে পারেন ভাই এইখানে তো কোনো ক্রস মাল্টিপ্লিকেশন কোনো কিছু করি নাই, তারপরেও আমি কিভাবে বুঝে গেলাম যে 1/2 বড়? ভাই এটা বোঝা যায় কেন? যদি ফ্র্যাকশন গুলো যেগুলো আছে তাদের সবার হর যদি সেম থাকে, সবার হর যদি সেম থাকে, তাহলে যার লব ছোট হয় সেই ভগ্নাংশটাই বড় হয়। কখন? যখন লব সেম থাকে, তখন যার হর ছোট সেই বড় হয়। এখানে 100টা ভগ্নাংশ যদি থাকে, সবার লব যদি 1 থাকে, তাহলে দেখবেন যার হর ছোট সেই বড় হবে ভগ্নাংশ। এবার ঠিক উল্টা ঘটনাটা যদি হয়, ধরেন আমরা বিষয়টা এমন করে বললাম যে 3/5, আরেকটা বললাম 7/5, এর দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড়? দেখেন এটাও আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। কেমন? কেন, কি কারণে? যদি সবগুলো ভগ্নাংশের হর সেম থাকে, দেখেন দুইটা ভগ্নাংশ, এখানে হর কি সেম, 5। যদি হর সেম থাকে, যার লব বড় হয় সেই আলটিমেটলি বড় হয়। দেখেন, তার মানে লব এবং হর এই দুইটা যদি সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা কে বড় কে ছোট ইজিলি আইডেন্টিফাই করতে পারি। কিন্তু যখন এইরকম ম্যাথের মতো, যেখানে কোনোটাই কারোর সাথে মিল নেই, লব হর হর লব, তখন আমরা কিভাবে আসলে বড় ছোট নির্ণয় করব? ইয়েস, ওইটাই তো আমাদের দরকার। তখন আমরা এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করে করবো। আর যদি রিটেনে আসে, তাহলে অবশ্যই সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে করব। ওইটার জন্য আমরা আলাদা আলোচনা করব। রাইট, এবার পরে আসি। আমি একটু সময় দিচ্ছি, আমাকে একটু কমেন্টস করে লিখে ফেলেন যে এইটার আনসারটা কি হবে। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে দেখেন কি বলছে, কোনটি, কোন অঙ্কটি, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটা ভগ্নাংশ হবে। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আমাদের কাছে জানতে চাইছে, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম, কেমন? এখানে ভগ্নাংশ হবে, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আমাদের কাছে সেটা জানতে চাইছে। এর আগে আমরা আইডেন্টিফাই করছি কে বড়, এইবার আপনাদের সাথে আমরা দেখাবো কে ছোট, সেটাও কিভাবে করতে হয়। একই ভাবে করব। আসেন তাহলে আমরা একটু দেখি। এগুলো চতুর্থ শ্রেণীর গণিতে আছে। ইয়েস ভাই, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী থেকেও বিসিএসসি কোশ্চেন আসে। আপনি কি নেগলেক্ট করতে চাচ্ছেন? তাহলে করেন, কোনো সমস্যা নেই। কেমন? একটু ভালো করে দেখবেন। এই যে বললেন না তৃতীয় শ্রেণীর, ইয়েস, এগুলা থেকেই প্রশ্ন হয়। এবার আসি আমরা প্রথম ফ্র্যাকশন, আমি একটু ফ্র্যাকশন গুলো একটু লিখি। 2/9, তারপরেটা হচ্ছে 5/8, তারপরেটা হচ্ছে 1/5, তারপরটা হচ্ছে 7/12। যারা যারা পারবেন কমেন্টস করে ফেলেন যে এটার আনসার কি হবে, কেমন? এইবার আসেন আমরা একইভাবে ছোট বড় আইডেন্টিফাই করব। তো 2/9 লিখে নিলাম, তারপরে কি 5/8, এই দুইটার মধ্যে কে বড় কে ছোট আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। একইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করি। 8 দুগুণে কত? 16। এই 16 2/9 কে রিপ্রেজেন্ট করবে। তারপরে চলে যায় 5 নং কত? 45। 45 5/8 কে রিপ্রেজেন্ট করবে। এখন বলছে কোনটি ক্ষুদ্রতম, তাহলে খেয়াল করে দেখেন এখানে 16 হচ্ছে ছোট, তার মানে এটা বড়। আনসার আপাতত 2/9 হচ্ছে কি এই দুইটার মধ্যে ছোট। এবার আমরা কি করব, এই 2/9, এই 2/9 দ্বারা পরের ফ্র্যাকশন 1/5 যেটা আছে, এইটাকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। 1/5। এবার আসেন আর আর গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, তাহলে 10 রিপ্রেজেন্ট করছে কি 2/9 কে। ঠিক একই ভাবে নিচে নেমে গিয়ে আর আর গুণ করলে কত হবে? 9। 9 রিপ্রেজেন্ট করছে 1/5 কে। তো এই দুইটার মধ্যে কে ছোট? আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে ছোট হচ্ছে কে? 9। তার মানে 1/5 আপাতত ছোট। দেখেন এখানে এসে আমরা দেখতে পাইলাম
2/9, ও কিন্তু বাদ হয়ে গেছে। 1/5 এখানে ছোট। এইবার আমরা কি করব, এই 1/5 দ্বারা পরের ফ্র্যাকশন 7/12, এইটার মধ্যে কম্পেয়ার করে দেখব কে ছোট হয়। যারা আমাদের এই কোর্সটা করবেন, আমি কথা দিচ্ছি আপনাদের আজকে থেকে কি শুরু হচ্ছে, ফ্রি কোর্স আমরা শিখাচ্ছি আপনাদের, একদম টপিক ধরে ধরে। আপনারা এর জন্য আর ম্যাথমেটিক্স এর জন্য মোটামুটি আশা করছি আর কোথাও যেতে হবে না, যদি এই কোর্সটাও ঠিকঠাক মতো করেন, আমাদের ক্লাসগুলো যদি করেন। এবার আসি, আর আর গুণ করলে 5 আর 1 কত হবে, এখানে 1 আর 12, 12 হবে। তারপরে 5 আর 7 গুণ করলে কত হবে, 5 সাথে 35, তার মানে 35 এখানে 12 চাইতে বড়। তাহলে কোন ভগ্নাংশটাই ছোট রয়ে গেল? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 1/5ই হচ্ছে এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ। ইয়েস, তাহলে আমাদের আনসার হবে কি, অপশন গ। অনেকে কমেন্টস করছেন, আমি একটু কমেন্টস গুলো দেখে নেই। আফরিন বলেছেন অপশন গ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি খুবই মনোযোগী একজন স্টুডেন্ট, সবসময় তাকে পাওয়া যায়। ওকে, আমাদের সাথে আছেন সুহাগ, সোমাইয়া আছেন, রাইট, ঠিক বলেছেন। ওয়াহিদুল ঠিক বলেছেন। ওকে, তারপরে হাসিমুদু নাসার, নেকলেট না ছোট, ঘৃণা ইত্যাদি অভিনয়, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন। রীতা আক্তার 1/5, রাইট, ঠিক আছে। নেগলেক্ট করি নাই, এগুলো ছাত্র ছাত্রীদের পড়াই তো তাই বললাম। রাইট রাইট। জি স্যার, এইভাবেই ফ্রি ক্লাস দিয়েন ইনশাল্লাহ, আপনাদের সাথে এইভাবেই আমরা থাকবো। সুমাইয়া, যারা টিউশনি করান তারা কিন্তু আগিয়ে আছেন ম্যাথ গুলোর ক্ষেত্রে। এবার আসেন আমরা পড়ে যাই, কি বলছে দেখি। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 16, ভগ্নাংশটি কত? দেখেন আমরা কিন্তু এক একটা টাইপ শিখছি, যে যে ম্যাথ এখানে দেখতে পাচ্ছেন এক টাইপের সব ম্যাথ না, ফ্র্যাকশনের কি কি ধরনের ম্যাথ হইতে পারে ওই কনসেপচুয়াল ম্যাথ গুলো আপনাদের সাথে আলোচনা করছি। তো তারা বলছে ভগ্নাংশের লব ও হরের পার্থক্য নাকি 2, আবার ওদের সমষ্টি, লব ও হরের সমষ্টি নাকি 16, তাহলে নিচের ভগ্নাংশ কোনটি? এই টাইপের ম্যাথ গুলো অবশ্যই আপনি আসলে অপশন টেস্ট করে করতে যাবেন, কখনোই ওই রিয়েল ক্যালকুলেশন করে সময় নষ্ট করতে চান না। তো অপশন টেস্টের ক্ষেত্রে সবসময় নিচের থেকে শেষের থেকে অপশন টেস্ট করার চেষ্টা করবেন। আমি একটু দেখতে চাই কারা কারা এটার আনসারটা কি, 4 নাম্বার খুব দ্রুত লিখে ফেলেন। এটা অপশনের দিকে তাকাইলেই হয়। দেখেন আমরা যদি অপশন গটাকে বেস করি, অপশন গ এর কি আছে দেখেন তো, 9/11। এখন বলেন তারা কি বলছিল, ভগ্নাংশের লব এবং হরের যোগফল এবং পার্থক্য, লব ও হরের পার্থক্য কত বলছে, 2 বলছে। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 2 হয় কিনা দেখেন। তারপরে কি বলছে, লব ও হরের যোগফল কত হবে, 16। তাহলে দেখেন 9 আর 1 যোগ করলে আমাদের সেই 16 হয় কিনা দেখেন তো, 9 আর 1 যোগ করলে না, হচ্ছে না। আর এখানে আমাদের কত হয়, আমাদের সমীকরণগুলো কিন্তু আসলে যেভাবে তারা বলছে সেভাবে হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা হলো না। আমরা অপশন ঘ দেখি। আমি শুরু থেকেই বলেছিলাম আপনাদের যে আমরা যখন অপশন টেস্ট করতে যাব তখন শেষের থেকে, একদম শেষের থেকে অপশন টেস্ট করে আসব, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই অপশন টেস্ট রিলেটেড ম্যাথগুলোর আনসার শেষের দিকেই থাকে। দেখেন এখানে ঘতে আমাদের কি আছে, ঘতে আমাদের ফ্র্যাকশনটা আছে হচ্ছে 3/13। এখন 3/13 এর পার্থক্য কি আমাদের 2 হবে? না, তাও হচ্ছে না কিন্তু। আচ্ছা, তাহলে 2 পার্থক্য হচ্ছে না, আর যোগ করলে 16 হচ্ছে না, তাও হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এটা দিয়েও হচ্ছে না। আচ্ছা, খতে দেখেন কি আছে, খতে 9/7। এইবার যদি আমরা ক্যালকুলেশন করি দেখি তো, 7 - 9 বিয়োগ করলে কত হয়, 2, রাইট। 7 আর 9 যোগ করলে কত হয়, 7 আর 9 যোগ করলে হয় হচ্ছে 16, 16। ইয়েস, তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, অপশন খ। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা সবসময় অপশন টেস্ট করে আনসার করতে যাব। এবার আসেন পরে কি বলছে, 20, 21-এর 20 এর মধ্যে 63-র 20 কতবার আছে? তার মানে 20/20/21 এর মধ্যে 20/63 কতবার আছে ভাগ করতে হবে। মানে আমরা যদি এমন বলি যে 10-এর মধ্যে এই 2 কতবার আছে, আপনি কি করবেন? 10-এর মধ্যে এই 2 কতবার আছে, আপনি কি করবেন? এখানে 10টা বড়, তাহলে 10কে আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে কত আসে, 5। তার মানে এই 10-এর মধ্যে এই 2 সংখ্যাটা কয়বার আছে, 5 বার আছে, সেটাই তো বোঝাচ্ছে। ঠিক একইভাবে এই 20/21 এর মধ্যে 20/63 কতবার আছে সেটা যদি বের করতে চান, তাহলে এই ফ্র্যাকশনটাকে ভাগ করবেন কি দ্বারা,
20/63 দ্বারা ভাগ করে দেন। আমি তো আপনাদের স্টার্টিং এ এই ভাগটা শিখিয়েছিলাম যে ভাগটা কত হবে। অনেকে আনসার করে ফেলছেন। কে কে আনসার করেছেন? সুমি বলেছেন ওকে রাইট, 9/7। জাহিদুল 9/-2 হবে, ইয়েস রাইট। হাসিমুদু ঠিক আছে, সুমি ঠিক আছে, ওকে 3 বার, অনেকে 3 বার। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, 20/21, ভাগটা কি করব? গুণ করব। তারপরে কি হবে? ফ্র্যাকশনটা উল্টে যাবে, 63টা উপরে চলে যাবে, 20টা হর পজিশনে চলে যাবে। এবার আমরা 20 20 এখানে কেটে দিতে পারি। এখন 21 63-র মধ্যে কয়বার আছে একটু খেয়াল খেয়াল করে দেখেন। 63-কে কয়বার? 3 বার যায়। 21-কে 3 দিয়ে গুণ করে দেখেন কত আসে। 3 একে 3, 3 দুগুণে কত? 6। তার মানে 21 কাটাকাটি করলে আমরা এখানে পাচ্ছি 3। তার মানে কতবার? 3 বার আছে। ইয়েস, যারা যারা 3 বার আনসার করেছেন অ্যাবসলিউটলি রাইট। দেখেন এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনার পরীক্ষায় আসতেছে। কোথায় আসছে? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে। কেমন? একদম বেসিক থেকে। অনেকেই 12 12 1 3 3। মিস্টার সই কি সাইফুল ইসলাম, হাসিমুদু ঠিক আছে, সোহাগ ঠিক আছে, তারপরে মৌসুমী আক্তার ঠিক আছে। স্যার বুঝিয়ে দেন, কি বুঝিয়ে দিব আমাকে একটু বলেন। আফরিন মাহমুদ ঠিক আছে। কোন জায়গায় এটা বুঝিয়ে দেবো? আমি তো এটাই বুঝিয়ে দিলাম, হ্যাঁ একবার। যে ভাগ কিভাবে করতে হয় সেটাও তো দেখাইলাম আপনাকে, স্টার্টিং এ দেখিয়েছিলাম যে আসলে ভাগ কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন আরেকটা কনসেপ্ট, সেটা কি? 20 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত? সাপোজ এই হচ্ছে আমাদের একটা বাঁশ। এই বাঁশটি কয় ফুট তারা বলতেছে? এই বাঁশটি হচ্ছে 20 ফুট, তারা আমাদের বলে দিয়েছে। এখন এই বাঁশটাকে 2টা ভাগে ভাগ করা হচ্ছে, একটা বড় একটা ছোট। ওকে, এখন তারা বলছে যে ছোট অংশ বড় অংশের 2/3। তার মানে এই যে ছোট অংশটা, এই ছোট অংশটা বড় অংশের 2/3। তার মানে বড় অংশ যা, তার 2/3 হচ্ছে কি ছোট অংশটা, আমাদের কাছে সেটা বলতেছে। এখন তাহলে বলেন আমাদের আনসারটা কি হবে? একটু ট্রাই করে চেষ্টা করে দেখেন তো আনসারটা তাহলে কি হবে। সবাই এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু বারবারই পরীক্ষায় আসে। অনেকে 8 ফুট আনসার করে ফেলেছেন, হাসিমুদো 8 ফুট, আর কে কে? সবাই 8 ফুট আনসার করে ফেলছেন। আচ্ছা, তার মানে সবাই বিষয়টা একদমই ক্লিয়ার, যা দেখতে পাচ্ছি। 8 ফুট 8 ফুট, ম্যাক্সিমামেরই 8 ফুট আনসার করেছেন। ওকে, তার মানে এই প্রশ্নটা আপনারা হয়তো অনেকে অনেকবার পরীক্ষায় অ্যাড্রেস করছেন, অথবা পড়তে গিয়ে এই কোয়েশ্চেনটা অনেকবারই পেয়েছেন, যার দরুন আমরা খুব সহজেই 8 8 ম্যাক্সিমামের আনসার আমরা 8 দেখতে পাচ্ছি। রাইট, ঠিক। আচ্ছা, তাহলে এবার আমরা মূল ক্যালকুলেশনে চলে যাই, তাহলে খুব দ্রুত আমরা আনসারটা বের করে নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা আমরা একটু সমীকরণ করে দেখাই। এখানে আমরা একটু ভেঙে চড়ে বলি যে মনে করি, হ্যাঁ মনে করি এখানে আমাদের বড় অংশ যেটা, বড় অংশ, হ্যাঁ অনেকে আনসার করছেন ময়মনসিংহ। তারপরে সমাধান করে দেন স্যার, হ্যাঁ আমি তো অবশ্যই সমাধান করে দিব। ইয়েস, আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা বড় অংশটা ধরে নেই, হ্যাঁ বড় অংশটি, বড় অংশটি, বড় অংশ, বড় অংশটি আমরা ধরেন ক ধরে নিলাম, ঠিক আছে। তাহলে ছোট অংশটি কি হবে? আমি একদম বেসিক ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনাদের, তারপরে দ্রুত কিভাবে করাইতে হয় আমি সেটাও দেখাবো। ছোট অংশটা হবে কি দেখেন তো, 20 ফুট লম্বা এমন ভাবে 2 ভাগ করা হলো, ছোট অংশ বড় অংশের 2/3। তাহলে বড় অংশটা হলো ক, তার 2/3। তার মানে 2/3 এইটাই। তার মানে বড় অংশের 3/2 হচ্ছে কি ছোট অংশটা। এখন এই দুইটা অংশকে যদি আমি যোগ করে দেই প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই দুইটা অংশকে এখন আমরা যোগ করে দিব। ক প্লাস 2 ক প্লাস 3 যোগ করলে মোট কয় ফুট পাচ্ছি? 20 ফুট পাচ্ছি। আমি তারপরে দেখাচ্ছি দ্রুত কিভাবে করবেন।
এবার আমরা ক্যালকুলেশন করি, 3 এখানে লসাগু নিয়ে নেই, তাহলে 3 ক প্লাস এখানে হচ্ছে কত 2 ক সমান এখানে কত 20। তার মানে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এখানে 5 ক, কেমন, আর এটা হচ্ছে 3, আর এখানে হচ্ছে 20। এবার আমরা ক্যালকুলেশন করলে আমরা 5 ক ইকুয়াল 20 ইন্টু কত 3। তার মানে আমরা বলতে পারি এখানে ক এর ভ্যালুটা তাহলে আমাদের কত আসবে, তাহলে ক এর ভ্যালু আসবে 4। 4 5 20, যদি আমরা এটা এখানে কাটি তাহলে 4 ইন্টু কত 3। তার মানে আমরা এখানে 3 4 কত 12, তাহলে বড় অংশটা পাচ্ছি হচ্ছে কত, বড় অংশটা 12, কিন্তু আমাদের কাছে জানতে চাইছি কি ছোট অংশ, তাহলে ছোট অংশ কি হবে 12 এর 3/2 অংশ। তাহলে 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে কত হবে 4, তাহলে 4 দুগুণে কত হবে 8। তার মানে ছোট অংশ যেটা সেটা হবে কত 8 ফুট। এখন এটা তো গেল পুরো বেসিক ক্যালকুলেশন। আমরা এত বড় ক্যালকুলেশন না করে আমরা আরো দ্রুত ক্যালকুলেশনটা করতে পারি, সেটা কেমন দেখেন। আমাদের এইখানে 3 অংশ, আরেকটা হচ্ছে কত 2 অংশ, মোট মিলে হবে কত 5 অংশ। এই 5, এখন টোটাল 20কে আমরা কি করব 5 দিয়ে ভাগ করি। 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে কত আসতেছে 4। 4-এর মধ্যে 2 অংশ আমার জানতে চাইছে, 2 অংশই তো ছোট। তাহলে এই 4কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 8। তার মানে আমার ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে কত 8। যদি আপনি আরো দ্রুত করতে চান, দেখেন আমরা এখানে পুরো বেসিক ক্যালকুলেশনটা করে দেখাইলাম এবং খুব দ্রুত কিভাবে সমাধান করা যায় ওই আলোচনাটা আপনাদের সাথে এখানে করার চেষ্টা করছি। এবার একটু দেখি কারা কারা আফরিন গ বলেছেন, সাইফুল ইসলাম 8 বলেছেন, রীতা আক্তার এই ম্যাথ গেছে মুখস্থ হয়ে গেছে, আচ্ছা এই ম্যাথ মুখস্থ হয়ে গেছে। ওকে সুমাইয়া একবার, একবার কেন 3 বার, ওকে 8 ফুট, ইয়েস রাইট। আসেন আমরা তাহলে পরে দেখি আর কি কি ধরনের কোয়েশ্চেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনি বারবার রিপিট হয় পরীক্ষায়, ঠিক আছে, সব সময় আসে এই ধরনের কোয়েশ্চেন গুলো। কোন সংখ্যার 7/2 অংশ 64 এর সমান, এটা আপনি চাইলে অপশন টেস্ট করে করতে পারেন, অথবা আপনি চাইলে ধরে নিতে পারেন যে মনে করি সেই কোন সংখ্যাটা কত সেটা আমরা জানি না, সংখ্যাটি ক, সংখ্যাটি হচ্ছে ক। এবার প্রশ্ন মতে আমরা সমীকরণ দাঁড় করাই কোন সংখ্যাটা হলো ক, তার 7/2 অংশ 64 এর সমান, তার মানে 64। এবার ক্যালকুলেশন করলেই আমরা ক এর মান বা ওই সংখ্যাটা পেয়ে যাব। এবার আমরা একটু দেখতে চাই এটার আনসারটা কি হবে, সবাই একটু ক্যালকুলেশন করে বলেন এটার আনসার কি হতে পারে। উম আচ্ছা, ফাইন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা এই 2 দিয়া এই 64কে কিন্তু কাটতে পারি, 2 দিয়া 64কে যদি কাটি তাহলে আমাদের কত হবে 32। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 7 আর 32 গুণ করে দেই, তাহলে আমরা ক, দ্যাট মিনস ওই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 7 দুগুণে কত 14, 4 হাতের 1, 3 7 21, আর 1 কত 22, তার মানে কত পাচ্ছি 224। তাহলে সংখ্যাটি কত 224। এবার আপনি চাইলে এই প্রশ্নটা এইভাবে সমাধান না করে পরীক্ষার হলে কি করতে পারেন, অপশন টেস্ট করতে পারেন। ইয়েস, এই ধরনের কোয়েশ্চেন গুলো অপশন টেস্টই আসলে বেস্ট। তাহলে আপনি কি করবেন, শেষের থেকে অপশন টেস্ট করে আসবেন। দেখেন 228, এই যে 228, এই 228-এর কত 7/2 অংশ, 7/2 অংশ সমান কি 64 হবে, না হবে না। এবার দেখেন 224, এই 224-এর 7/2 অংশ, 7/2 অংশ করে দেখেন কত আসবে 64 আসবে। ইয়েস, আমরা অপশন টেস্ট করে এই ধরনের কোয়েশ্চেন গুলো এইভাবে খুব দ্রুত আনসার করে ফেলতে পারি। ওকে, কে কে আনসার করেছেন দেখি। সুমি বলেছেন 224, জাসিরুল ইসলাম 224 বলেছেন। আপনার অ্যাকসেন্টটা কি জাসিরুলই হবে কিনা, ওকে। নাসির, আপনিও কি নাসরিন ইসলাম সুমি গ বলেছেন, আফরিন সুমি গ বলেছেন, রীতা আক্তার গ বলেছেন, সাইফুল ইসলাম গ বলেছেন, হাসিমুদু গ বলেছেন, সুমাইয়া গ বলেছেন, রাকিবুল ইসলাম গ বলেছেন। ওয়া,
অনেকে আনসার বলে করে ফেলছেন, রাইট আনসার। এবার আসি আমরা পরে যাই। এবার আপনাদের কাছে একটু একটু রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দেন, যাতে করে আমরা সবাই মিলে একটু পার্টিসিপেন্ট যদি বেশি হয় তাহলে ক্লাসটা কিন্তু আরো জমে যায়, তাহলে আপনাদের আরো বেশি ডেলিভারি আমরা দিতে পারি। মানে স্টুডেন্ট যত বেশি থাকে ক্লাসের কোয়ালিটি তত বৃদ্ধি পেতে থাকে, এটা খুবই ন্যাচারাল একটা বিষয়। তো সেই সুবাদে বলছি ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে রাখবে, আপনাদের ফ্রেন্ডসদেরকে যারা আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেন, যাতে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। এবার আসেন আমরা পরে দেখি কি বলছে। এক খণ্ড জমি 8/3 মূল্য 375 টাকা হলে ওই জমির 1/5 দাম কত সেটা জানতে চাওয়া হয়েছে। এটাও পরীক্ষা 11 সালে আসা কোয়েশ্চেন। এটারও আনসার করে ফেলেন, কারা কারা করতে পারবেন। এক খণ্ড জমির 8/3 মূল্য 375, 8/3 মূল্য 375 হলে ওই জমির 1/5 মূল্য কত? ঠিক আছে, সবাই একটু ক্যালকুলেশন করে ফেলেন। 8/3 এর মূল্য যদি 375 টাকা হয়, তাহলে ওই জমির 1/5 মূল্য কত? 8/3 মূল্য 375, তাহলে 8 অংশের মূল্য কত? আপনি পুরো অংশটা পেয়ে যাবেন, তার 1/5 এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অনেকেই অনেকদেরকে আমরা দেখতে পাচ্ছি মেনশন করছেন, ফাইন, থ্যাংক ইউ, বিষয়টা ভালো লাগলো। আচ্ছা তারপরে আসি, এটার আমরা যেটা বলছিলাম এটার আনসারটা কি হবে, সবাই একটু ট্রাই করি। ওকে, অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাদের মেনশন করে দিচ্ছেন। থ্যাংক ইউ সবাইকে। 200, 200, ওকে, 200, রাইট, এই তো, ফাইন, ফ্যান্টাস্টিক, ইয়েস। এটা আমরা দেখতে পাচ্ছি সবাই খুব সহজে পাচ্ছেন। এইটার আনসারটা কি হবে, এইটা অনেকের কাছে হঠাৎ করে পরীক্ষায় চলে আসা এমন কোয়েশ্চেন গুলো কিন্তু আপনারা খুব সহজে ধরতে পারেন না। শেয়ার ডান, আফরিন, থ্যাংক ইউ। 1 ঘন্টা 10 মিনিট 7 ঘন্টায় কত অংশ, 7 ঘন্টার কত অংশ সেটা জানতে চাওয়া হয়েছে। ভালো করে খেয়াল করেন, তারা বলছে 1 ঘন্টা 10 মিনিট 7 ঘন্টার কত অংশ। তাহলে 1 ঘন্টা 10 মিনিট সমান কত? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট সমান কত, আগে সেটা বের করি। 1 ঘন্টা মানে আমরা কি বলি, 60 মিনিট প্লাস আরো 10 মিনিট, তার মানে মোট আমরা কত মিনিট বলতে পাচ্ছি, 70 মিনিট। কেমন, 70 মিনিট। আর ওইখানে কি আছে, 7 ঘন্টা, তাহলে 7 ঘন্টা, এইটা কত মিনিট, তাহলে 7 × 60 মিনিট, তাহলে কত দাঁড়ায়, 6 × 7 = 42, তার মানে 420 মিনিট। এখন 70 মিনিট 420 মিনিটের কত অংশ সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে একটু দেখি আনসারটা কারা কারা লিখছেন। অপশন ঘ, হাসিমুদু বলেছেন। আচ্ছা, তারা বলছে 1 ঘন্টা 10 মিনিট 7 ঘন্টার কত অংশ, 7 ঘন্টা মানে কত, 7 ঘন্টা মানে হচ্ছে 420। এই 420-এর 70 যদি আমরা বলি তাহলে কত অংশ দেখেন, এই শূন্য কেটে দেন, 7 দিয়ে যদি কাটি, 6 × 7 কত, 42। তার মানে আমরা কি বলতে পারি, 1/6 অংশ, 1/6 অংশ, ইয়েস, 1/6 অংশ। কারা কারা বলেছেন, হাসিমুদ 1/6, রিতা আক্তার 1/6, ওকে, নাসরিন 1/6, রাকিবুল ইসলাম খ, তাহা তাহা তানহা ইসলাম 1/6, সিনথিয়া 1/6, আয়েশা সিদ্দিকা 1/6, রিতা আক্তার 70/700, 420, ইয়েস রাইট। কাউসার, ইয়েস, সবাই সবাই যথার্থ অ্যান্সার করেছেন এবং সবাই মেনশন করেছেন, বিষয়টা খুব ভালো লাগছে এবং অনেকেই কমেন্টস করছেন, এটাও ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরা আসলে একদম লাইভ ক্লাস নিচ্ছি, সরাসরি ফেস টু ফেস ক্লাস হচ্ছে এইরকম। যদি আপনাদের পার্টিসিপেন্ট এইরকম থাকে এবং সবাই একটু কমেন্টস করেন, তাহলে কিন্তু আমরা এই ক্লাসগুলোকে আরো বেশি মডিফাই করার চেষ্টা করব। এবার দেখেন, একটি বাঁশের 1/4 কাদায়, 1/5 পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, বাঁশটির দৈর্ঘ্য কত? কতবার যে পরীক্ষা আসছে, আর আপনারাও যারা একটু জব সলিউশন পড়াশোনা করেন এই ধরনের ম্যাথ কতবার অ্যাড্রেস করেছেন। ঠিক আছে, এবার আসেন, বাঁশটির দৈর্ঘ্য কত, আমরা যদি একদম ধরে আপনাকে ক্যালকুলেশন করাই, যে জানি না আমরা, মনে করে নিলাম বাঁশটির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা ধরে নেই।
আমরা তারপরে কিভাবে খুব অল্প সময় করতে হয় সেটাও দেখাবো। বাঁশটির দৈর্ঘ্য এখানে ক ধরে নিলাম, ঠিক আছে, ক মিটার। এবার প্রশ্ন মতে আমরা সমীকরণ দাঁড় করাবো। কেন সমীকরণ দাঁড় করাই? কারণ চলক ধরলেই সমীকরণ দাঁড় করাইতে হয়। তাহলে টোটাল বাঁশের দৈর্ঘ্য হলো ক, তার থেকে আমরা বাদ দিয়ে দিব পানি। দেখেন এই হচ্ছে একটা বাঁশ, এই বাঁশ এর চারের এক অংশ, ধরেন এই অংশটুকু চারের এক অংশ, এইটুকু আছে হচ্ছে কোথায় কোথায় আছে, কাদায় আছে, কাদায়। তারপরে এই অংশটুকু পাঁচের তিন অংশ, ধরেন এই অংশটুকু আছে হচ্ছে পানিতে। আর এই উপরে অংশটুকুর এক্সাক্টলি দৈর্ঘ্য কত সেটা বলে দিচ্ছে, কয় মিটার, 3 মিটার। তাহলে পুরো বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে আমরা এই 3 মিটারকে বেস করে সমীকরণ দাঁড় করাবো। তাহলে টোটাল বাঁশ থেকে এই অংশটুকু বাদ দিব, বাদ দিলে যেটা থাকবে সেটা সমান হচ্ছে আমাদের 3 মিটার। তার মানে আমরা প্রথমে বাদ দিব চারের এক, তার মানে এখানে ক বাই 4 প্লাস, তারপরে আবার কি পাঁচের তিন, তার মানে 3 ক বাই 5, এইটুকু বাদ দিলে যেটা পাবো সেইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এখানে কত, 3 মিটার। 12 মিটার। অনেকে আনসার মুখস্থ করেই ফেলছেন হয়তো, এতবার পরীক্ষায় কোশ্চেন দেখছেন। তার মানে এখানে ক্যালকুলেশন করলে, আমি আর পুরোটা না দেখাচ্ছি, আমাদের আনসার আসছে আসছে হচ্ছে এখানে কত, 12। তাহলে দেখেন আমরা এই জায়গায় 12 যারা বলছেন, আসলেই কি আনসার 12? 12, 12, 12। ওকে, আসলে আমরা একটু করে দেখি, তারপরে আপনাদের মজার ব্যাপারটা দেখাচ্ছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে ক, তারপরে আমাদের এখানে 5 × 2 = 3, 5 × 4 = 20। তাহলে 20 যদি লসাগু হয়, তাহলে এখানে আমাদের কত আসতেছে, 5 ক, 5 ক। তারপরে এখানে আমাদের কত আসতেছে, 4 × 3 = কত, 12 ক। ওকে, সমান হচ্ছে এখানে 3। তারপরে ক্যালকুলেশন করলে আমাদের এখানে ক, আর এখানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে আমাদের কত, 17 সমান এখানে 3। তাহলে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এখানে আমাদের আসবে হচ্ছে কত, 20, আর এখানে হচ্ছে 3 ক, 3 ক সমান 3 × 20, তার মানে 3 দিয়ে কাটা গেলে আসবে হচ্ছে কত, 20। তার মানে বাঁশটির দৈর্ঘ্য কত আসছে, 20। এখন যারা 12 মিটার বলছেন তারা কিভাবে 12 মিটার বলছেন আমাকে একটু বলেন তো। যারা 12 মিটার বলেছেন তারা কিভাবে 12 মিটার বলেছেন, যে এটার দৈর্ঘ্যটা কি আদৌ 12 মিটার কিনা, এবং তার ব্যাখ্যাটা আমরা তারপর দিচ্ছি। সবাই আমরা এটা একটু দেখতে চাচ্ছি, যারা 12 বলেছেন তারা কিভাবে 12 বলেছেন সেটা একটু দেখতে চাই। মানে আপনারা কি ভুল করে 12 বলেছেন? এবার আসেন, এই কোশ্চেনটা কয়েক সেকেন্ডে আমরা কিভাবে অ্যান্সার করব, কয়েক সেকেন্ডে। দেখেন আমি পুরো বেসিকটা আপনাদের দেখাইলাম, যে ইয়েস 20 মিটার হচ্ছে এখানে কি বাঁশের দৈর্ঘ্য। এখন আসেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসলে আমরা খুব দ্রুত কিভাবে করব। দ্রুত করব হচ্ছে অপশনের দিকে তাকাবো, অপশনের দিকে। এখন আসেন, কয়টা ফ্র্যাকশন আছে এখানে, একটা হলো চারের এক অংশ, আরেকটা হচ্ছে আমাদের কত, পাঁচের তিন অংশ। জাস্ট এই ফ্র্যাকশন গুলোর দিকে তাকাবো, ফ্র্যাকশন গুলোর হর গুলোর দিকে এবার তাকাবো। কোথায় তাকাবো, হর গুলোর দিকে। এখানে 5, 4, আর এখানে 5, তার মানে 4 এবং 5 এর লসাগু, এর লসাগু, লসাগু কত আমরা সেটা বের করার চেষ্টা করি, কত, 20। তার মানে এই দুইটা ফ্র্যাকশনের আদলে ওই বাঁশের দৈর্ঘ্য সর্বনিম্ন 20 হইতে পারে, সর্বনিম্ন 20 হইতে পারে। এবং 20-এর উপরে কি হইতে পারে, 20-এর গুণিতক গুলো হইতে পারে। যদি 20 না হয় তাহলে সেটা 20 × 2 = 40, 3 × 20 = কত, 60, হ্যাঁ, ডট 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 এগুলো হতে পারে। এখন আপনি তাকাবেন কোথায়, অপশনে। অপশনে যেগুলো 20-এর নিচে আছে ওরা কোনোদিনই এই ভগ্নাংশের, এই বাঁশের দৈর্ঘ্য হতে পারে না। তার মানে 16 কোনোভাবে হবে না, 20-এর নিচে 12 হবে না, 15 হবে না। তার মানে সরাসরি আমার 20-ই আছে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই। এবং এই অপশনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার রিয়েল ওই লসাগুটাই থাকবে, এখানে ধরেন 40 থাকবে না বা 60ও থাকবে না, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারে কোশ্চেন গুলো জাস্ট আমরা এইভাবে, যে কয়টা ফ্র্যাকশন আছে ওই ফ্র্যাকশনের হরগুলো লসাগু নিব, ওই লসাগু হবে ওই বাঁশের সর্বনিম্ন দৈর্ঘ্য। এর উপরে হতে পারে, তবে কি ওই 20 যে আছে না লসাগু, তার গুণিতক সংখ্যাগুলো হতে পারে। দেখেন তাহলে পুরো ম্যাথটা আমরা রিটেন করলাম, এবং তারপরে কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার করতে হয় আমরা সেটাও বললাম, কারণ এগুলো বারবারই পরীক্ষায় আসবে।
খাতা কলম ছাড়া ম্যাথ করছি, বিছানায় শুয়ে শুয়ে স্যার। ওয়াও, কি মজা, তা না? ভালো, সুন্দর। তাও তো পড়ছি, তাই না? কি কইলা কাকু? আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। 12? আচ্ছা, 12 না, বুঝতে পেরেছেন। আচ্ছা, যারা যারা ঘুমায় ঘুমায় ক্লাস করছেন, শুয়ে শুয়ে ক্লাস করছেন, ভালো। আচ্ছা, কে কে কোন হল থেকে ক্লাস করছেন সেটা একটু বলবেন। এই ভর দুপুরে আসলে কারা কারা হলে শুয়ে শুয়ে ক্লাস করছেন সেটা আমরা একটু দেখতে চাই, আর কারা কারা বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করছেন। পরের কোশ্চেনটাই আসছে, কি বলছে দেখি। কত টাকার তিনের দুই অংশ 90 টাকার তিনের এক অংশের সমান হবে? খুব ভালো একটা কোশ্চেন বলতে, দেখেন। কত টাকার তিনের দুই অংশ 90 টাকার তিনের এক অংশের সমান হবে? কত টাকা সেটা জানি না, সাপোজ ক টাকা। এই ক টাকার তিনের দুই অংশ নাকি সমান হবে 90 টাকার তিনের এক অংশের সমান হবে? তাহলে ওই ক এর মানটা কত? আমরা আপনাদের শিখাবো, বা এর আগেও আমাদের সাথে যারা ক্লাস করেছেন তারা জানেন। এইরকম যদি সমীকরণ হয়, তাহলে লব লব হর হর কেটে দিতে পারি। তাহলে 2 দিয়ে 90 কে কাটলে কত হয়? 45। ইয়েস, শেষ আনসার। তার মানে ওই সংখ্যাটা হলো কত? 45। বুঝতে পেরেছেন? আমরা জাস্ট বললো আর সমীকরণ দাঁড় করালাম, আমাদের ক্যালকুলেশন শেষ। আহ কি বলেছেন স্যার? আমার হয়েছে, তবে ভুল হয়েছে। সবাই এক নজরে দেখে আনসার করেছে, সেই সেই সাথে ওকে ফাইন। 12 কইছিল, ঘুম থেকে উঠলাম মাত্র। আফরিন খান হাসিমুদু, আমি খাই, বাহ। রকিবুল ইসলাম গ বলেছেন। রিপা বিশ্বাস 45 বলেছেন। রাইট, সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়। আচ্ছা, এবার আসেন আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, ফাইন। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা হর লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি কত? এই কোশ্চেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে দেখেন, প্রথমে তারা কি বলছে? একটি প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপশনে সবই আমরা দেখতে পাচ্ছি কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের হর লব থেকে 4 বেশি। তাহলে হর লব থেকে 4 বেশি, তারা সেটা বলছে। তো খেয়াল করে দেখেন, সবগুলাই কিন্তু হর লবের পার্থক্য কত? 4 মনে হচ্ছে এখানে। ঠিক আছে, দেখেন 7 3 খ তে আমরা 4 পার্থক্য দেখতে পাচ্ছি, এখানেও 4 পার্থক্য, এখানেও 4 পার্থক্য। তাহলে আমাদের এটা দিয়া হবে না, এবার আসতে হবে ভগ্নাংশটিকে বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা 40 বেশি। তার মানে বর্গ করলে তখন নাকি তারা বলতেছে হর লব থেকে 40 বেশি। তার মানে আপনি এই ভগ্নাংশগুলো যদি বর্গ করে দেন, তাহলে যে হরটা পাবেন সেই হর লবের থেকে 40 বেশি থাকবে। তাহলে আমাদের জানতে চাচ্ছে ভগ্নাংশ সেটি কোনটা। তার মানে আপনি এখানে চিন্তা করে দেখেন, আমরা যদি এমনটা বলি, ধরেন অপশন কতে কি আছে? 7। 7-এর যদি বড় করেন তাহলে হবে কত? 49। আর 11-র যদি বড় করেন তাহলে হবে কত? 121। এখন আপনি বলেন, এই 121 এবং 49 এর পার্থক্য কি 40 হয় কিনা? 40 হয় না। তাহলে আমাদের আনসারটা কি? পরেরটা যদি বলি, দেখেন, পরেরটা করলে কত হবে? 3 এর 3 তিরিকে কত? 9। আর 7 সাথে কত? 49। 9 49, এস, এইবার মনে হয় হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এই 49 এবং এই 9 এর পার্থক্য কত? 40। এস, দুইটা কন্ডিশনই ফুলফিল করছে। তাহলে আমি আবারও বলি, অপশন খ দিকে তাকান। সবাই অপশন খর দিকে তাকান। অপশন খ তে কি বলছে খেয়াল করে দেখেন। 3/7। এখন দেখেন 3/7 এর লব এবং হরের পার্থক্য, লব এবং হরের পার্থক্য তারা কত বলেছিল? পার্থক্য বলেছিল 4। ইয়েস, পার্থক্য 4। এবং এদেরকে যদি এখন আমরা বর্গ করে দেই, এদেরকে যদি বর্গ করে দেই তাহলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে কত? 7 সাথে 49। বর্গ করলে নাকি হর বড় থাকে লবের চাইতে, কত বড় থাকে? 40। তাহলে 49 এবং 9 এর পার্থক্য কত আসে? 40। ইয়েস, সবকিছু বিবেচনা করে দুইটা কন্ডিশনকে ফুলফিল করেছে অপশন খ। তার মানে আনসার কি হবে? অপশন খ। তো এই ধরনের প্রশ্নগুলো যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা ডিটেলস ক্যালকুলেশন না করে বরং অপশন টেস্ট করাটাই বেটার, তাহলে আমাদের সময় কম লাগবে। আহ আচ্ছা, এমডি সাইফুল ইসলাম বলেছেন ম্যাম দরকার, ম্যাম। মানে আমার ক্লাস ভাল লাগছে না, না? মেয়ে মেয়ে হইলে ক্লাস ভাল লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা ম্যাডাম ব্যবস্থা করবো আপনাদের জন্য, ঠিক আছে। ম্যামরা ক্লাস নেয় না কেন স্যার?
আগের মতো তাদের ক্লাসও চাই। আচ্ছা ঠিক আছে। কে ফাইন। আচ্ছা, 3/7 বলেছেন দিশাহীন যাত্রী, হাসি মধু ঠিক আছে। নাসরিন সুমি ওকে ফাইন, সবাই ঠিক বলেছেন। এইবার কেউ ঘুমায়েন না, কট খাবা। রীতা আক্তার, এবার কেউ ঘুমায়েন না, কট খাবেন। হ্যাঁ, আসুন আমরা পরে যাই, পরে দেখি আপনারা আসলে কট খান কিনা। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? ইয়েস, একটু ডিফারেন্ট ক্যাটাগরির কোয়েশ্চেন। এখানে বলছে কোনটি ক্ষুদ্রতম, দেখেন সব দশমিক সংখ্যা। এবং এই ক্যালকুলেশন গুলো আমরা কিভাবে করব খুব দ্রুত? আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন দশমিকের পরে সবগুলো সেম অঙ্ক, হ্যাঁ, সবগুলোই 4। তাহলে এইগুলো ক্যালকুলেশন করে সময় নষ্ট করা যাবে না। আমরা সবচেয়ে ক্ষুদ্রতম মানে হলো কি, দশমিকের পরে সবচেয়ে বেশি গড় যেটা আছে সেটাই সবচেয়ে ছোট ছোট হবে। দেখেন এইখানে সবচেয়ে বেশি দশমিকের পরে গড় আছে 1, 2, 3, 4, 5, এখানে সবচেয়ে বেশি পরিমাণ গড় আছে, তার মানে এটাই হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। অপশন গ যেটা, সেটাই হবে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ। আর যদি বলেন সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ যদি বলেন তাহলে হবে অপশন ক। ঠিক আছে, এটা কত নাম্বার ছিল? 13 নাম্বার। 13 নাম্বারের আনসার কি? গ। ওকে, যারা 13 আনসার গ বলেছেন, ইয়েস। এই তো। এই এই 0.4 কেন? 0.4 কেন? তাহলে আপনি কি ঘুমাইছিলেন নাকি? ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছেন? হ্যাঁ, 0.4 বলছেন, কেন বলছেন? ইয়েস, আশা করি বুঝতে পেরেছেন। ঘুমায়েন না। আমরা শেষ করে দিচ্ছি। নিচের কোন সংখ্যাটি, নিচের বড় সংখ্যা কোনটি? দেখেন এই স্ট্রাকচারের ক্ষেত্রে কোনটা নিচের সবচেয়ে বড় সংখ্যা আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। নিচের বড় সংখ্যা কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে। এবার দেখি আনসারটা করেন, কার কি আসে। আমাদের আরো সুন্দর সুন্দর ম্যাথ কিন্তু সামনে অপেক্ষা করছে। কেউ ঘুমাবেন না, এবং ইম্পর্টেন্ট ম্যাথ গুলো সামনে অপেক্ষা করছে, যে কোয়েশ্চেন গুলো আপনারা সবসময় পরীক্ষায় পাবেন। তাহলে এইখানে সবচেয়ে বড় কে হবে খেয়াল করে দেখেন। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এটা হচ্ছে 7, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1। তাহলে এইখানে দশমিকের পরে যেহেতু সেম সংখ্যা না, দশমিকের পরে অঙ্ক কোনটা বেশি সেটার চাইতেও জরুরি হচ্ছে। এখানে দেখেন, এইখানে দশমিকের 3 গড়, এখানে দশমিকের পরে কয় গড়? 4 গড়। এখানে দশমিকের পরেও কয় গড়? 4 গড়। এখানে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি 5 গড়। তার মানে এরা এরা আসলে আমাদের আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এবার 7 আর 8-এর মধ্যে আসেন। 7 আর 8-এর মধ্যে আসেন, সেটার মধ্যে সবচেয়ে বড় কে? দেখেন, এটাকে আমরা 7-0 যদি বলি আর এটাকে 8-0 বলি যদি বলি, তাহলে এইখানে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি 4 গড়, এখানে দশমিকের পরে কয় গড়? 3 গড়। তার মানে বড় হলে আমাদের অপশন কি হবে? কটাই বড় হবে। হ্যাঁ, এদের ব্যাখ্যা আছে, আমরা এটা ফ্র্যাকশনে কনভার্ট করেও কে বড় কে ছোট নির্ণয় করতে পারি। তবে একটু টেক্স এই এই জায়গায় যদি একটু আমরা টিকি পার্সন হয় তাহলে কিন্তু এইগুলো খুব দ্রুত আনসার করা যায়। ইয়েস, অপশন ক বলেছেন অনেকেই। নেক্সটে আসি। আমাদের প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন তারা এই ধরনের কোশ্চেন গুলো সবসময় অ্যাড্রেস করবেন। এখন যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, 0.03 × 0.06 × 0.0007 এর গুণফল সমান কত হবে? দেখেন এইগুলা আসলে আমাদের পরীক্ষার হলে এক্সাক্টলি গুণ করে সময় নষ্ট করা যাবে না। তাহলে আমরা দ্রুত কিভাবে গুণগুলো করতে পারবো? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা দেখব এখানে দশমিকের পরে অঙ্ক কয়টা। এখানে দশমিকের পরে 2 গড়, এখানে দশমিকের পরে 2 গড়, মোট হলো কত? 4 গড়। আর এইখানে দশমিকের পরে কত? আরো 4 গড়। মোট দশমিকের পরে কয় গড়? 8 গড়। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দশমিকের পরে 8টা গড় হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন দেখেন 8 গড়ের কম আছে কোনগুলো, এগুলো বাদ দিতে হবে। তো এইখানে দেখেন আমরা যদি পরে ক্যালকুলেশন দেখাচ্ছি, এখানে 2, 4, 6, 7, তার মানে এখানে 7 গড়, চিন্তাই করা যাবে না। 2, 4, 6, 8, এখানে 8 গড়, আমরা এটা মাথায় নিতে পারি। এখানে দেখেন 2, 4, 6, এখানে 6 গড়, এটা চিন্তাই করা যাবে না, কারণ এর পরে শূন্য থাকা না থাকা একই কথা। তাহলে 2, 4, এখানে দেখেন, এখানে এখানে আসলে দশমিকের পরে 3 গড়, এখানে শূন্য, 3টা, 4টা, 10টা একই কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আনসার করতে যায়, তাহলে একমাত্র দশমিকের পরে পিওর 8টা গড় পাচ্ছি অপশন কোথায়? খতে। বাকিগুলাতে কিন্তু হচ্ছে না। অপশন কোথায়? খতে। এইবার ক্যালকুলেশনে আসেন।
তিন দিয়ে এবার চিন্তা করেন আমরা দ্রুত ক্যালকুলেশন কিভাবে করব। মনে করেন এইখানে কোনো প্রকার দশমিক নাই, আপাতত দশমিক নাই, এভাবে চিন্তা করেন, তাহলে অঙ্কগুলো কি? এখানে তিন আছে, আর এখানে কি আছে? ছয়। তিন ছয় কত? 18। তাহলে এই 18 এর সাথে আমরা এবার কি গুণ করব? 7 গুণ করব। 3 6 18 আর 7 আমরা যদি গুণ করি, এখানে 7 8 কত? 56। তার মানে 6, হাতের আছে 5, 7 × 7, 7 5 কত? 12। তার মানে কত আসতেছে? 126। এবার আমরা দশমিকের পরে বসাবো এই 126, তিন ঘর আমাদের ফিল আপ হয়ে যাবে। তবে শেষের থেকে এখানে 6, এখানে 2, এখানে 1, বাকি ঘরগুলো কিছু নাই, তার মানে শূন্য দিয়ে ফিল আপ করবো। ইয়েস, এগুলো সহজ পদ্ধতিতে আমাদের কি গুণ করা। তো আমরা কিন্তু দেখেন পুরো গুণটা না করেও একটু টিকি পার্সন হইলে আমরা ওইটা অ্যাপ্লাই করেও, প্রথম যে টিক্সটা বলছি সেটা অ্যাপ্লাই করেও কিন্তু আনসার গুলো করে ফেলতে পারি। কেমন? এবার আসি তাহলে, পরে যাই। 0.4, 0.02, 0.008 এর গুণফল কত? এটা অন্তত সবাই পারবেন। কট ক্যান কট, অনেকেই কথা বলতেছেন কি পারেন নাই, সহজ কোয়েশ্চেন ছিল এইগুলা। আচ্ছা, 0.4 গ। ওকে, আমরা এটার আনসার 16। 16 এর আনসার তাহলে কি হবে? 16 এর আনসার কি হবে? খুব দ্রুত এগুলা করা যায়। আমরা এইবারও দেখি, আমাদের এখানে 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08 এটা সমান কত? এবারও আমরা একটা কাজ করি, এখানে দেখি দশমিকের পরে কয়টা অঙ্ক। 1, 3 আর 2, 5। তাহলে দশমিকের পরে 5 গড় যেগুলো, সেগুলো অ্যান্সার হবে। এবারও মজার ব্যাপার আছে, আপনি এইবারও টিক্সটা কাজে লাগাইতে পারেন। এইবার আসলে দশমিকের পরে এখানে কয় গড়? দেখেন অপশন কতে কিন্তু দশমিকের পরে আসলে আমরা বলতে পারি 2 গড়। ঠিক আছে, ওই 3 শূন্য থাকা না থাকা একই কথা। এখানে দশমিকের পরে কয় গড়? 3 গড়। ওই 2 শূন্য থাকা না থাকা একই কথা। এবার দশমিকের পরে এখানে 3 2 5, তার মানে একমাত্র দশমিকের পরে 5 গড় পাচ্ছি কোথায়? অপশন গ তে। দেখেন আপনি কিন্তু এখন ক্যালকুলেশন না করে আনসার করতে পারেন, আর এটা তো আনসার হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ পূর্ণ সংখ্যায় 6 আসারই কোনো সম্ভাবনা নাই। তাহলে এইবার আপনি ক্যালকুলেশন দেখেন, আমরা কিন্তু একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আনসার করে ফেলছি। এমসিকিউ পরীক্ষা মানে আপনাকে যে প্রকারই হোক, যদি কোনো বাইপাস ওয়ে থাকে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যদি কোনো বাইপাস ওয়ে থাকে। হ্যাঁ, আমাদের এটা করতেই হবে। এইবার রিয়েল প্রসিডিওরে আসি। আমরা দশমিকের পরে 5 গড় পেয়েছিলাম, তাহলে 1 2 3 4 5। এবার নর্মালি ক্যালকুলেশন করি, মনে করি এখানে কোনো দশমিক সাইন নাই, তাহলে 4 দুগুণে কত? 8, 8 8 কত? 64। তার মানে এই 64টা এখন শেষের দিক থেকে বসিয়ে আসি। এখানে 4, এখানে 6, বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করি। তাহলে এইটাই আমরা পাচ্ছি অপশন গ তে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, অনেকে আনসার করেছেন, ফাইন। এবার আসি। এবার আমি এটা করাবো না, বলেন এটার আনসার কি কি হবে? যারা যারা ঘুমাচ্ছেন ঘুমিয়ে ঘুমিয়ে বলেন এটার আনসার কি হবে? 8 আমাদের কয় নাম্বার দেখতে পাচ্ছি? 17 নাম্বার। 17 নাম্বারের আনসার কি হবে? দেখেন পুরাই একটা শুভঙ্করের ফাঁকি কিন্তু এই কোয়েশ্চেনটা। তো আপনারা একটু খেয়াল করবেন, দুপুর তো সবাই ঘুম ঘুম ভাব। ওকে, দশমিকের ম্যাথ এখন পরীক্ষায় আসে না, তেমন একটা দেখা যায় না। আসবে, প্রাইমারি পরীক্ষায় আসবে। গুল্লা ভরাট হয়ে গেছে, আপনার কথা কে শুনবে? ওকে, 15-এর খ। আচ্ছা, এটার আনসার তাহলে কি হবে? এটার আনসার কিন্তু আসলে আমাদের করার দরকারই নেই, কারণ আমরা এগুলা গুণ করে করে লাস্টে দেখেন তো কি পাচ্ছি? লাস্টে একটা শূন্য পাচ্ছি কিনা। তার মানে শূন্য দিয়া জগতের যে সংখ্যারই গুণ করেন, তাহলে সেটা কি হবে? শূন্যই হবে। তার মানে পুরাই একটা, আপনার প্রথমে মনে হচ্ছিল এটা কি না জানি, ঠিক আছে, তাহলে পুরাই আপনার এই ধরনের ম্যাথ গুলো জাস্ট একটু চোখ খুলে যদি ক্যালকুলেশন করেন তাহলে খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, আমরা আপনাদের সাথে মোটামুটি দশমিক বা ভগ্নাংশ রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে আর কি, তার ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া গুলো আপনাদের কাছে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সটে আমরা আপনাদের সাথে আরো একটা টপিক নিয়ে আলোচনা করব, এবং এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের কেরিয়ার ম্যাপের পেজ এবং ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে আহ একটু এনরোল থাকবেন, যাতে করে আমাদের এই ক্লাস শিডিউল গুলো দেওয়া হবে, ওই শিডিউল অনুযায়ী আপনারা, শুধু যে ম্যাথমেটিক্স এর ক্লাস হবে এখন থেকে তা না, এখন থেকে আপনারা ম্যাথমেটিক্স এবং অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেইগুলোকে নিয়েও কিন্তু আমাদের
এখন ফ্রি লাইভ সেশন চলবে। একদম অনেকটাই অনেকটাই পেইড বেচের ফ্লেভার আপনারা এই ক্লাসগুলো থেকে পাবেন। এইবার এইরকম শুয়ে শুয়ে যে যেখানে আছেন সেই পজিশনে আপনারা ক্লাসগুলো করে নিতে পারবেন। যতটুকুই শিখতে পারেন ততটুকুই কিন্তু আপনার লাভ। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট ডেও আপনাদের পাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্রচুর মনোযোগ দিয়ে স্টাডি করবেন, সে আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাবাই।